আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর স্মৃতিস্তম্ভ কবিতাটা পড়াবো। লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। আগে আমরা আলাউদ্দিন আল আজাদ সম্পর্কে একটু জানি। আলাউদ্দিন আল আজাদের জন্ম হচ্ছে 1932 সালে এবং মৃত্যুবরণ করেছেন 2009 সালে। তিনি কবিতা, গল্প, নাটক, উপন্যাস মানে সাহিত্যের মোটামুটি যতগুলো শাখা আছে সব শাখাতেই তার পদচারণা আছে। তার কিছু বিখ্যাত বই আছে, বইগুলোর মধ্যে আছে 23 নম্বর তৈলচিত্র, কর্ণফুলী, ধানকন্যা, তারপরে হচ্ছে ভোরের নদী মোহনাই, জাগরণ, নরকে লাল গোলাপ। আমরা যে স্মৃতিস্তম্ভ কবিতাটা পড়বো, এই স্মৃতিস্তম্ভ কবিতাটা হচ্ছে মানচিত্র কাব্য থেকে নেওয়া। স্মৃতিস্তম্ভ কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে লেখা। তাহলে আমরা কবিতাটা শুরু করি। কবিতাটা শুরু করার আগে স্মৃতিস্তম্ভ সম্পর্কে আমরা জানি। আমরা যে মানুষ মারা যাওয়ার পরে মানুষের সমাধি দেই, সমাধির উপরে আমরা স্মারকলিপি বা খোদিত করি বা ফলকাদি খোদিত করি। স্মৃতিস্তম্ভটা আসলে ওইরকমই। মৃত ব্যক্তিদের স্মরণ করার জন্য যে ফলকাদি বা তৈরি করা হয় সেটাই হচ্ছে স্মৃতিস্তম্ভ। এটা 1952 সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার যে তৈরি করেছিল, তোমাদের বইয়ের মধ্যে যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা অনুযায়ী প্রথম শহীদ মিনার তৈরি করেছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনীরা সেটি 52 সালের ভাষা আন্দোলনের শহীদ মিনারটা ভেঙে দিয়েছিল। সেই প্রতিবাদেই আলাউদ্দিন আল আজাদ এই স্মৃতিস্তম্ভ কবিতাটা লিখেছেন। তাহলে আমরা কবিতাটা পড়া শুরু করি। সবাই খেয়াল করো, কঠিন শব্দের অর্থগুলো বলে দিব আর প্রত্যেকটা লাইনের অর্থ আলোচনা করব, মিনিংগুলো সবাই শুনে নিবা ভালো করে। তাহলে 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার। বলতেছে স্মৃতির মিনার ভেঙেছে তো কি হয়েছে বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার। এখানে ভয় কি, ভয় অর্থ হচ্ছে শঙ্কা, মিনার বলতে আমরা অট্টালিকা বুঝি। আর 4 কোটি পরিবার বলতে তখন বাংলাদেশের জনসংখ্যা 4 কোটি ছিল, এই জন্য বলছে আমরা 4 কোটি পরিবার। খাড়া রয়েছি তো যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে। খাড়া অর্থ হচ্ছে দাঁড়ানো। রাজন্য অর্থ হচ্ছে রাজার অধীনে বা কোনো অঞ্চলের শাসনকর্তা যিনি, বা সামন্ত রাজা আমরা বলতে পারি। রাজার অধীনে রাজা থাকে যারা বিভিন্ন অঞ্চলের দায়িত্বে দেখাশোনা করে, তাদেরকে বলছে রাজন্য। বলতেছে খাড়া রয়েছে আমরা, খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাদের যে ভিত সে ভিত কোনো রাজন্য ভাঙতে পারেনি। হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার। পরোয়ানা অর্থ হচ্ছে এখানে লিখিত আদেশ। বলতেছে রাজার অধীনে কোনো রাজা যেহেতু সামন্ত রাজা, যেহেতু তার হয়তো হীরের মুকুট পরা, তার লিখিত আদেশ আছে, খোলা তলোয়ার নিয়ে সে রাজ্য শাসন করছে। খুরের ঝুটিকা, খুর বলতে গবাদি পশুর পায়ের নিচের যে অংশটা সেটাকে আমরা খুর হিসেবে ব্যবহার করি, আবার এটা অস্ত্র হিসেবেও আমরা খুরকে ধরি। তো এখানে গবাদি পশুর পায়ের নিচের অংশ তোমাদের শব্দার্থের মধ্যে দেওয়া আছে। ঝটিকা হচ্ছে ঝড়ের গতিতে সফর হয় না, ঝড় বুঝায় আর কি যেটা। খুরের ঝটিকা ধুলাই চূর্ণ যে পদপ্রান্তে, তার মানে কি এখানে চূর্ণ বলতে গুড়া বা আবির জাতীয় জিনিসকে বোঝাচ্ছে। আর পদপ্রান্ত হচ্ছে পায়ের কিনারা, পদপ্রান্ত অর্থ হচ্ছে পায়ের কিনারা। তার মানে কি ঘোড়া ছুটিয়ে ঝড়ের গতিতে মানে যখন মাঠঘাট প্রান্তর পার হয়ে চলে যায় তখন যে একটা ধুলা জাতীয় জিনিস ওড়ে, ওইটাকে এখানে চূর্ণ, আবির বা গুড়ার সাথে তুলনা করে বলছে যে গবাদি পশুর পায়ের নিচের অংশ দিয়ে ঘোড়ায় মনে করো আমরা ধরি, এখানে ঝড়ের গতিতে যখন সে ছুটতে থাকে তখন তার পায়ের নিচ দিয়ে যে গুড়া আবির গুলো চারিপাশে ছড়িয়ে পড়ে, তার পায়ের কিনারার চারিপাশে ছড়িয়ে পড়ে, এরকম একটা মুহূর্ত। যারা বুনি ধান, বুনি অর্থ হচ্ছে রোপণ করি, যারা বুনি ধান বলতে কি আমাদের কৃষকরা আমাদের ধান বপন করে। গুনটানি আর তুলি হাতিয়ার হাপড় চালায়। গুনটানি মানে গুণ অর্থ এখানে নৌকা টেনে নেওয়াকে বোঝাচ্ছে। আর তুলি হাতিয়ার হাপড় চালায় বলতে যারা আমাদের দেশের শ্রমজীবী মানুষ, হাপড় চালাই হচ্ছে কামারের চুল্লিতে যে একটা নলযুক্ত পাত্র থাকে, চামড়ার একটা থলে থাকে, সেটাকে বোঝাচ্ছে এখানে।
সরল নায়ক আমরা জনতা সেই অনন্য। তার মানে কি আমাদের দেশের শ্রমজীবী মানুষদেরকে সরল নায়ক হিসেবে কবি এখানে চিহ্নিত করতেছে, করে বলছে যে তারাই আমাদের কাছে অনন্য, তারাই আমাদের কাছে সেরা, তারাই আমাদের কাছে প্রধান। এখানে দেখো আমাদের দেশের আপামর জনসাধারণকে কবি তুলে নিয়ে এসেছে এই কবিতার মধ্যে, যে যারা ধান রোপণ করে বা ধান বপন করে, যারা নৌকা চালায়, যারা হাতিয়ার হাতে তুলে নেয়, যারা মানে কামার কুমার তাঁতি জেলে, সবাইকে এই কবিতার মধ্যে নিয়ে এসে বলছে যে এরাই আমাদের দেশের নায়ক, এরা হচ্ছে অনন্য। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। বলছে যে হাতিয়ার দিয়ে তারা যে আমাদের ইটের যে স্তম্ভ আমরা তৈরি করেছিলাম, আমাদের মিনার যে তৈরি করেছিলাম, এটা ভেঙে দিয়েছে। তো কি হয়েছে? আমরা সচেতন নাগরিক, ঘুমহীন। জাগরি অর্থ হচ্ছে ঘুমহীন বা সচেতন থাকা। আমরা 4 কোটি পরিবার জেগে আছি, আমাদের ইটের মিনার ভেঙে দিয়েছে, তাতে কোনো সমস্যা নেই, আমরা আবার কি করব? শহীদদের চরণে এই মিনার তৈরি করে ফেলবো। এরপরে বলছে দেখো এই কোন মৃত্যু, কেউ কি দেখেছে মৃত্যু এমন? এই ভাষার জন্য জীবন দেয়, পৃথিবীর কোন দেশে কোথাও কি আছে এরকম? এই জন্য বলছে এ কোন মৃত্যু, কেউ কি দেখেছে এমন মৃত্যু এমন? শিহরে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু। যখন আমাদের দেশের আপামর জনসাধারণ ছাত্ররা আন্দোলনে যোগদান করে, তখন কিন্তু একজন মৃত্যুবরণ করছে, তাকে আমরা ফেলে রেখেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি জয়ের আশায়। তো শিওরে তখন শয়নকারীর মাথার দিক বুঝাচ্ছে। শিওর বলতে ওই আন্দোলনের নেশায় মানুষের তখন চোখে অশ্রু, কান্না কোনো কিছুই থাকে না। হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং, বলতেছে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, হিমালয় থেকে সাগর অবধি সকল বেদনা এক হয়ে ওঠে পতাকা রং। তার মানে কি আমাদের দেশের আপামর জনসাধারণের যে দুঃখ কষ্ট বেদনা, সেগুলো এই পতাকা রঙের যে লাল রং, এর মধ্যে কি হয়? সবকিছু ফুটে ওঠে। আবার বলছে দেখো এ কোন মৃত্যু, কেউ কি দেখেছে মৃত্যু এমন? কোন ধরনের মৃত্যু হচ্ছে এগুলা? কেউ কি এ ধরনের মৃত্যু দেখেছে? বিরহে যেখানে নেই হাহাকার, মৃত্যু যন্ত্রণায় মানুষ মরে যাচ্ছে বা মৃত্যুতে মানুষ মরে যাচ্ছে, এটা নিয়ে কারো কোনো হাহাকার নেই, দুঃখ নেই, কষ্ট নেই। সবাই কি করছে? আন্দোলনে যোগদান করছে। যেই কাজে জন্য আন্দোলন শুরু করেছে, সেটা কিভাবে তারা ছিনিয়ে নিয়ে আসবে বা জয়ী হয়ে আসবে, সেটার দিকে সবার খেয়াল। কারোর চোখে কান্না নেই, হাহাকার নেই, কষ্ট নেই, দুঃখ নেই, কেবল সেতার। সেতার হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র বিশেষ। হ্যাঁ, সেতার যখন আমরা বাজাই তখন কি হয়? মানে একটা সুর আমরা শুনতে পাই। চিন্তারের যন্ত্র যেটা, সেটা হচ্ছে সেতার। হয় প্রপাতের মোহনীয় ধারা অনেক কথা। প্রপাত অর্থ এখানে ঝর্ণা, হ্যাঁ, মোহনীয় অর্থ হচ্ছে মহান। ঝর্ণার পানি যেমন উপর থেকে ধাবিত হয়ে নিচের দিকে পড়তে থাকে এবং তার একটা সুন্দর একটা ঝংকার থাকে, শব্দ থাকে, ওইরকম এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, ভাষার জন্য যুদ্ধ করেছে, নিজের জীবন বিপন্ন করেছে, তাদের কথা এখানে তুলে ধরে বলছে যে তারা কি করছে? ওই ঝর্ণার পানি যেরকম বেগতিক ভাবে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে, তারাও এই ভাষার জন্য নিজের জীবনকে বিপন্ন করে মহান, অতি মহান হয়ে তারা ভাষাকে আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওইভাবে সামনে এগিয়ে যাচ্ছে। বাদ্যযন্ত্র যেরকম বাঁচতে বাঁচতে সুর তুলে ফেলে, ওইরকম ভাবে তারা এগিয়ে চলে যাচ্ছে। পদাতিক ঋতু কলমেরে দেয় কবিতার কাল, মানে পদাতিক বলতে এখানে পায়ে হেঁটে যুদ্ধ করে যে সৈনিক, তাকে বোঝাচ্ছে। আর কবিতার কাল বলতে তো লেখকরা সাধারণত কবিতার মধ্যে, লেখনীর মধ্য দিয়ে তারা তাদের যুদ্ধ, সংগ্রাম, আন্দোলন সবকিছু তুলে ধরে, সেটাকে বোঝাচ্ছে। আবার বলছে দেখো ইটের মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি কারিগর। এই পরিবারের যত মানুষ আছে, এই বাংলা দেশের পরিবারের যত মানুষ আছে, সবাইকে কি বলছে কবি এখানে? যে আমরা কারিগর, আমরা এই ইটের মিনার ভেঙে দিয়েছে ভাঙুক, সমস্যা কি? আমরা আবার এই ইটের মিনার তৈরি করবো। তার মানে কি শহীদদের আত্মত্যাগের কথা কবি এখানে খুব সুন্দর করে আমাদের মধ্যে তুলে ধরেছে, এবং আমাদের তারা যে ভাষার জন্য আত্মত্যাগ করেছে, নিজের জীবন বিপন্ন করেছে, শেষ করে দিয়েছে, এই শিক্ষাটা যেন আমাদের মনের মধ্যে থাকে, সেটার জন্যই কিন্তু এত সুন্দর করে কবি এই কবিতাটা লিখেছে। এরপরে বলছে বেহালা সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায়। বেহালাও এক ধরনের বাদ্যযন্ত্র। বেহালা সুর যখন ওঠে তখন কিন্তু মন প্রাণ সব ব্যাকুল হয়ে যায়, কিরকম একটা অস্থিরতা কাজ করে ভিতরে, মানে শুনতে যে মানুষের মন প্রাণ সব ব্যাকুল হয়ে যায়, মানে কষ্ট জর্জরিত হয়ে যায়। রাঙা হৃদয়ের বর্ণলেখা বলতে বাংলা ভাষা আন্দোলন মানে তো ক খ বর্ণমালা, এটার জন্যই তো আসলে ভাষা আন্দোলনটা হয়েছিল। আমাদের মুখের ভাষা তারা কেড়ে নিতে চেয়েছিল। পাকিস্তান সরকার কি বলেছিল? উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, কিন্তু আমাদের বাংলার আপামর জনসাধারণ এই কথাটা মেনে নেয় নাই। তারা কি বলেছে? যে আমরা পূর্ব বাংলার মানুষ, আমরা বাংলায় কথা বলি, আমরা জন্মের পরে থেকে বাংলা, মায়ের কোলে থেকে পড়ে আমরা বাংলা শিখে এসেছি, বাংলায় আমাদের রাষ্ট্রভাষা হবে। এই কারণে তো তারা যুদ্ধ করে নিজের জীবন বিপন্ন করে দিল, শেষ করে দিল।
এই যে তারা বুকের তাজা রক্ত ঢাকার রাজপথে ঢেলে দিল, এই তাজা রক্তের রংটা কি? পলাশ ফুলের রং যেরকম লাল, সেরকম পলাশ ফুলের রঙের মতো লাল। এই জন্য বলছে বেহালা সুরে রাঙারিদয়ের বর্ণ লেখায় পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায়। পলাশের রক্তের রঙের মতো লাল, হ্যাঁ। রামধনুক মানে রংধনু। রংধনু যখন আমরা দেখি আমাদের কাছে একটা ভালো লাগা কাজ করে। আকাশের মধ্যে রংধনু উঠে থাকে, আমরা আমাদের এই চোখের তারা দিয়ে আমরা কি করি? রংধনুর রংটাকে দেখি এবং আমরা আনন্দ উপভোগ করি। ওইরকম এই বেহালা সুর দিয়ে আমরা আমাদের শহীদ মিনারকে গড়েছি। কবি বলছে বেহালা সুর দিয়ে, আমাদের হৃদয়ের রক্ত দিয়ে, আমাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে আমরা এই মিনারটা তৈরি করেছি, এই মিনারটাকে গড়েছি। হ্যাঁ, দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন। দ্বীপ আমরা তো জানি, হঠাৎ নদীর মধ্যে একটা চর জেগে ওঠে বা সমুদ্রের মধ্যে একটা দ্বীপ জেগে ওঠে, সেখানে মানুষ আস্তে আস্তে বসবাস করতে শুরু করে। তো ওইরকম দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন, এরকম মানুষ যুগে যুগে এসে থাকে, যুগে যুগে থেকে যায়। তাহলে এই মানুষদের মতো সংগ্রামী মানুষরাই হচ্ছে আমাদের শহীদরা। এই জন্য বলছে শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নামে। ফেনিল শিলা বলতে ফেনাযুক্ত, শিলা বলতে তো আমরা পাথর বুঝি। এখানে এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নাম, শহীদদের নাম আঁকা হয়েছে পাথরের গায়ে খোদাই করে। ওই যে মিনার যে গড়েছে, স্মৃতিস্তম্ভ যে গড়েছে, বলতেছে আমরা আমাদের প্রেম দিয়ে, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে এই ফেনাযুক্ত শিলার মধ্যে আমরা শহীদদের নাম লিখে রেখেছি। তাই আমাদের হাজার মুষ্টির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্বর। এখানে ভাস্বর অর্থ হচ্ছে, ভাস্কর অর্থ হচ্ছে সূর্য, আর শপথ তো আমরা বুঝি শপথ করা, তার মানে কি? অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা বুঝিয়েছে। সূর্যের আলো যেমন আমাদের চারিপাশ আলোকিত করে দেয়, এই শহীদরা তাদের নিজের জীবন দিয়ে আমাদের ভাষা আমাদের হাতে ফিরিয়ে নিয়ে দিয়ে সূর্যের মতো এরকম আলো হয়ে জ্বলে আছে আমাদের মনে মনে কুঠায়। এই জন্য বলছে হাজার মুষ্টির বজ্র শিখরে সূর্যের মতো তারা জ্বলে আছে আমাদের হৃদয়ে। তারা গড়ে তুলেছে শপথের ভাস্কর্য, যা সূর্যের মতো শক্তিশালী হয়ে জল জল করছে আমাদের হৃদয়ের মধ্যে। সে কবে 52 ভাষা আন্দোলন হয়েছে, অথচ আমরা তাদের দেখিনি চোখে, কিন্তু আমরা এই ইতিহাস পড়ে তাদেরকে আমরা কত মন থেকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। তাহলে স্মৃতিস্তম্ভ কবিতাটা আলাউদ্দিন আল আজাদ কাদেরকে নিয়ে লিখেছে? 52 ভাষা আন্দোলনের শহীদদেরকে নিয়ে লিখেছে। আমি কবিতাটার কঠিন কঠিন শব্দের অর্থ সহ বলে দিয়েছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে আশা করি শুনেছ, এবং অর্থ সহ বলে দিয়েছি, লাইনের অর্থ সহ বলে দিয়েছি যে কোন লাইনের কি অর্থ, অর্থ সহ বলে দিয়েছি। কবিতাটা আগে ভালো করে শুনবা, এরপরে আরেকটা ভিডিও দিব স্মৃতিস্তম্ভ নিয়ে, যেটাতে স্মৃতিস্তম্ভের প্রশ্ন থাকবে। তোমাদের এখানে 6.1.8 একটা প্রশ্ন আছে, 6.1.9 একটা প্রশ্ন, 3টা প্রশ্ন আছে, এগুলো সলভ দিব আমি। আগে কবিতার ক্লাসটা দেখবা, বুঝবা কবিতাটা ভালো করে, তারপরে প্রশ্নের উত্তরের ক্লাসটা দিল। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো কবিতাটা। স্মৃতিস্তম্ভটা আসলে 52 ভাষা আন্দোলনে শহীদরা শহীদ হওয়ার পরে আমাদের দেশের আপামর জনসাধারণ ঢাকা মেডিকেলের পাশে, এই তোমাদের বইয়ে যে ছবিটা দেওয়া আছে, এরকম করে একটা শহীদ মিনার তৈরি করেছিল। এই শহীদ মিনারটাই পাকিস্তানি হানাদার বাহিনীরা কি করেছিল? হাতুড়ি শাবল দিয়ে ভেঙে দিয়েছিল। ভেঙে দেওয়ার পরে কবির মনের দুঃখ, কষ্ট বা আবেগ থেকে এই কবিতাটা তিনি লিখেছিলেন স্মৃতিস্তম্ভ। এটা হচ্ছে 1952 সালের ভাষা শহীদদের স্মরণে লেখা, ভাষা শহীদদের স্মরণে লেখা প্রতিবাদমূলক, মানে প্রতিবাদী হিসাবে তিনি এই কবিতাটা লিখেছেন। এই স্মৃতিস্তম্ভটা তৈরি করেছিল, তার মাত্র 2.5 দিন পরে সেটা ভেঙে দেওয়া হয়েছিল। যেদিন তৈরি করেছে তারপরে 2 দিন, আর তারপরে দুপুরের দিকে ভেঙে দিয়েছিল এটা। ঠিক আছে, তাহলে মোটামুটি ইতিহাসটা তোমাদেরকে এখানে দিয়ে দিলাম। আমি ইতিহাস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিলাম, তোমরা কবিতার লাইনগুলো আরো পড়বা, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শুনলে মোটামুটি সব বুঝতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।